জি। সম্মানিত অভিভাবকবৃন্দ, ভিউস, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, যারা আমার এই লাইভ ক্লাসের সাথে সংযুক্ত হয়েছেন এবং যারা পরবর্তীতে আমার এই ক্লাসটি দেখবেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি ও শুভেচ্ছা। এবং সেই সাথে আজকের পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সাথে আছে আমি সুকরঞ্জন দাস, সহকারী শিক্ষক গণিত, পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর, চাঁদপুর। শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সাথে যে ক্লাসটি উপস্থাপন করব সেটি শ্রেণী নবম ও দশম বিষয় গণিত অধ্যায় ত্রয়োদশ অধ্যায়ের 13.1, অর্থাৎ তোমাদের ত্রয়োদশ অধ্যায় আছে সসীম ধারা। আর এই সসীম ধারা থেকে আমি আজকে অনুশীলনী 13.1-এর সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমরা একটু বলে রাখি, আমরা যেহেতু আজকেই এই সমান্তর ধারার উপর প্রথম ক্লাস করব, সেজন্য আমাদের সমান্তর ধারার থেকে আগে আমাদের কি করতে হবে, আগে আমরা মৌলিক যে তথ্যগুলো আছে, বেসিক যে তথ্যগুলো আছে সেগুলো আমরা শিখে নেব। তারপর পরবর্তীতে ধাপে ধাপে আমরা অগ্রসর হব। কারণ আমরা জানি, সবাই মোটামুটি শুনে থাকি যে গণিত একটি কঠিন সাবজেক্ট। গণিত দেখলে বা অঙ্ক করতে গেলে আমাদের অনেক টেনশন ফিল হয়, আমাদের অনেক নার্ভাস ফিল হয়। আসলে তা না। আজকে আমরা একটি স্লোগান বলবো, সেটি হলো আর নয় ভয়, গণিতকে করব জয়। তো শিক্ষার্থীরা দেখো, আমরা খুব সহজে কিভাবে গণিতের সমস্যাগুলো সহজেই সমাধান করতে পারি এবং আমাদের যে মৌলিক ধারণাগুলো বা বেসিক তত্ত্বগুলো, এগুলো আমরা যদি আগে শিখে নিতে পারি, তাহলে আসলেই গণিত অনেক সহজ একটি এবং মজার একটি সাবজেক্ট। তো শিক্ষার্থীরা দেখো, আমরা সমান্তর ধারা আলোচনা করার জন্য আমাদের প্রথমেই চলে আসতেছে ধারা, সিরিজ। তাহলে এখানে ধারা কি? ধারা হলো কোনো অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যাবে। অর্থাৎ আমরা অনুক্রম যে কথাটা বলেছি এখানে, দেখো অনুক্রম, এই অনুক্রম কি? আমরা অনুক্রম কি সেগুলো ছোট ক্লাসে শিখে আসছি। দেখো, অনুক্রম হলো, যেমন আমি কিছু রাশি লিখতেছি বা অঙ্ক লিখতেছি, দেখো যেমন 1 2 3 4 5 6 এভাবে লিখলাম, আরও অনেক লেখা যায়। এই অঙ্কগুলো আমরা যেগুলো লিখলাম, এই অঙ্কগুলোকে যদি আমরা কমা দিয়ে প্রকাশ করি এভাবে, তাহলে ক্রমান্বয়ে এভাবে যেতে থাকবো। তাহলে এগুলো কি? এগুলো হলো যেমন 1, 2, 3, 4, 5, 6। এগুলো হলো আমাদের স্বাভাবিক সংখ্যা। আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা ক্রমান্বয়ে কি হয়। আর সেক্ষেত্রে যদি আমরা এখানে কমা ব্যবহার করি, তাহলে সেগুলো কি? অনুক্রম। অর্থাৎ একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যা কি ক্রমান্বয়ে যাবে এবং এগুলোর মাঝখানে কি থাকবে? কমা ব্যবহার করব। তাহলে সেগুলি হবে কি? অনুক্রম। এখন দেখো, এই অনুক্রমের বলছে যে কোনো অনুক্রমের, তাহলে এই অনুক্রমগুলোর তো এখানে আমরা কমা ব্যবহার করছি, তাই না? এই অনুক্রমগুলো এখানে যদি আমরা প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করি, তাহলেই কিন্তু সেটি কি হয়ে যাবে? সেটি ধারা হয়ে যাবে, অর্থাৎ সিরিজ হয়ে যাবে। যেমন এখানে আমরা একটি উদাহরণ টানতে পারি, 1 + 3 + 5 + 7 প্লাস আপ টু। এবং আবার আরেকটি উদাহরণও টানতে পারি, 2 + 4 + 8 + 16 প্লাস আপ টু। তাহলে দেখা যাইতেছে, আমরা যদি অনুক্রমের পদগুলোকে পরপর প্লাস চিহ্ন দ্বারা যদি যুক্ত করি, সেগুলোই কি হয়ে যাবে? সেগুলোই ধারা হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ ধারা কি। এখন দেখো, আমরা জানি তোমাদের এই গণিত পাঠ্য বইয়ে গুরুত্বপূর্ণ দুইটি ধারা নিয়ে আলোচনা করা হয়েছে।
13.1 হলো সমান্তর দ্বারা, আর 13.2 হলো কি গুণোত্তর দ্বারা। তো আমরা যেহেতু আজকে 13.1 এর উপর কাজ করব, তাহলে আজকে আমরা আমাদের আলোচনাগুলো সমান্তর ধারার উপরেই রাখবো। তাহলে দেখো দুইটি ধারা, একটি হলো সমান্তর ধারা ও একটি হলো কি গুণোত্তর ধারা। তাহলে সমান্তর ধারা, দেখো সমান্তর ধারাটা কি? সমান্তর ধারা হলো কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান হলে সেই ধারাটিকে সমান্তর ধারা বলে। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে বুঝতে পারলাম কোনো ধারার যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য, পার্থক্য মানে কি, আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা কি পাবো, অর্থাৎ পার্থক্যটা পাবো। তাহলে সবসময় যদি সমান হয়, তাহলে এখানে দেখো আমরা সেই ধারাটাকে সমান্তর ধারা বলে। আমরা একটা এখানে উদাহরণ দিয়েছি, দেখো 1 + 3 + 5 + 7 + up to, এখানে আমরা যে উপরে যে একটি দুটি ধারা লিখেছি সেখান থেকে একটি ধারা নিয়েছি। দেখো এই যে প্রশ্নটি আমরা লিখলাম, ধারাটি লিখলাম, এই ধারাটিকে এখন যদি আমরা মানে বলছে যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য, তাহলে দেখো এখানে 1, 3 এই দুটি পদের যদি আমরা পার্থক্য নেই, তাহলে দেখো 3 - 1 সমান কত আসতেছে 2। তারপর দেখো এখানে আমরা আবার এই দুটি পদের পার্থক্য যদি নেই, 5 - 3 তাহলে 2। তারপর দেখো 7 - 5 যদি নেই তাহলে কত 2। তাহলে দেখো প্রত্যেকটি পদের পার্থক্য সবসময় কি হইতেছে সমান, তাহলে এটি কি সমান হয়েছে না? তাহলে দেখো এখানে 2 পেলাম, এখানেও 2 পেলাম, এখানেও 2 পেলাম, তাহলে এটি কি, এটি একটি সমান্তর ধারা। তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম যে পূর্ববর্তী এবং পরবর্তী পদের পার্থক্যটা যদি সবসময় সমান হয়, তাহলে সেগুলো কি দ্বারা, সেগুলো হলো সমান্তর ধারা। আমরা তাহলে আজকে ধারা কি, তারপর অনুক্রম সম্পর্কে একটু আলোচনা করলাম। ধারা গুরুত্বপূর্ণ দুটি, একটি হলো সমান্তর দ্বারা, একটি হলো গুণোত্তর দ্বারা। আর হলো কি, আমরা এখন যেহেতু আজকে আমরা কাজ করব সমান্তর দ্বারা নিয়ে, তাহলে আমি বলেছিলাম যে আলোচনাটা সমান্তর দ্বারার উপর রাখবো। তাহলে সমান্তর দ্বারা কি, আমরা চিনব কিভাবে, একটি প্রশ্ন দেখে আমরা চিনব কিভাবে এটি সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা। তাহলে আমরা কিন্তু যখন আমরা দুটি পদের কি পার্থক্য বের করব, পরপর দুটি পদের পার্থক্য বের করব, যদি এই পার্থক্যগুলো সবসময় সমান হয় তাহলে সেগুলি সমান্তর ধারা। এখন আসো, এখানে আমাদের সমান্তর ধারা আমরা কাজ করতে গেলে, গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে আমাদের যে কিছু আরও তথ্য জানা থাকা দরকার সেগুলো এখানে দেখো। এখানে যে 1 এটা হলো প্রথম পদ, 3 এটা হলো দ্বিতীয় পদ, 5 এটা হলো কি তৃতীয় পদ, 7 চতুর্থ পদ, এভাবে আরও অনেক পদ থাকতে পারে প্রশ্নের মধ্যে। এখানে আমি +up to দিয়ে রেখেছি। দেখো এই প্রথম পদকে, ধারাটির প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করব। ধারাটির প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করব? এ দ্বারা। আর আমরা যে এখানে ডিফারেন্স বের করেছি, পার্থক্য, তাহলে এটাকে সাধারণ অন্তর বলা হয়। সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করা হবে? ডি দ্বারা প্রকাশ করা হবে। তাহলে সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। পদ সংখ্যা, অর্থাৎ এখানে কয়টি পদ আছে, প্রশ্নের মধ্যে অনেক সময় থাকে যে কয়টি পদ আছে সেই পদগুলো বের করো, বা 5টি পদ দেওয়া আছে বা 7টি, তাহলে সেই পদ সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এন দ্বারা প্রকাশ করব। আর শেষ পদ, অর্থাৎ আমাদের প্রশ্নের মধ্যে সবার শেষে যে পদটা দেওয়া থাকবে প্রশ্নের লাস্টে, সেটাকে শেষ পদ দ্বারা শেষ পদ বলা হবে। এবং শেষ পদকে আমরা কি দ্বারা প্রকাশ করব? পি দ্বারা প্রকাশ করব। আর সমষ্টি, আমাদের যখন সমষ্টি বের করতে বলবে প্রশ্নের মধ্যে, তাহলে সমষ্টি, এই সমষ্টিকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এস দ্বারা প্রকাশ করব। তাহলে শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, প্রথম পদকে আমি আবারও বলছি, প্রথম পদকে এ, সাধারণ অন্তর ডি, পদ সংখ্যা এন, শেষ পদ পি, সমষ্টি কি এস। এবার দেখো আমাদের এই 13.1 থেকে যেহেতু আমরা সমান্তর দ্বারার কাজ করব, সেই সমান্তর দ্বারার কাজ করতে গেলে আমাদের যে সূত্র প্রয়োজন হবে, সাধারণত এই দুটি সূত্রই প্রয়োজন হয়। এই সূত্র দুটি দেখো এখানে আমি লিখে নিয়েছি। এনতম পদের সূত্র a + n - 1 * d
দ্বিতীয় সূত্র সমষ্টিকে s দ্বারা প্রকাশ করা হবে। সমষ্টি s সমান n/2 সেকেন্ড ব্র্যাকেট এখানে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে শিক্ষার্থীরা আমরা অনুশীলনী থেকে এখন গাণিতিক সমস্যার সমাধান করব। আর এই সমস্যার সমাধান করার পূর্বে যে বেসিক বা মৌলিক তথ্যগুলো আমাদের জানা থাকা প্রয়োজন, আমরা এই তথ্যগুলো নিয়ে এখন আলোচনা করেছি। আশা করি তোমরা এই তথ্যগুলো বুঝতে পেরেছো এবং বাসায় আরও প্র্যাকটিস করে সবাই শিখে নেবে। তো শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো, আমি দুটি সমস্যা লিখেছি আমাদের অনুশীলনী 13.1 থেকে। 7 নম্বর সমস্যাটি লিখেছি এবং 8 নম্বর সমস্যাটি লিখেছি। আজকে আমরা এই দুটি সমস্যার সমাধান করব। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা আজকে এই দুটি গাণিতিক সমস্যার সমাধান করি। দেখো 7 নম্বর সমস্যাটির সমাধান করব আমরা। 7 নম্বর প্রশ্নটি কি আছে? 4 + 7 + 10 + 13 প্লাস আপ টু ধারাটির কোন পদ 301? আমাদেরকে বলছে ধারাটির কে কোন পদ বের করত। আর কোন পদ, যেহেতু পদ বলছে সেহেতু আমাদের কি করতে হবে? পদ সংখ্যা বের করতে হবে। আর শিক্ষার্থীরা পদ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা। তার মানে আমাদের কি বের করতে বলছে? n এর মান বের করতে বলছে, তাই না? তো দেখো আমরা প্রথমে এখানে লিখতে পারি, এখানে প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়? a দ্বারা। প্রথম পদ a সমান কত? 4। তারপর দেখো সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়? d দ্বারা প্রকাশ করা হয়। আর আমরা পরপর দুইটি পদের পার্থক্য, তাহলে 7 - 4 নিতে পারি, সমান কত পাওয়া যাবে? 3 পাওয়া যাবে। এখন দেখো শিক্ষার্থীরা, যেহেতু বলা হয়েছে ধারাটির কোন পদ 301, আমরা জানি না কোন পদ, এটা আমাদেরকে বের করতে হবে। আমরা এখানে লিখতে পারি, মনে করি ধারাটির n তম পদ কত? 301। আমরা এখানে n-তম পদ সমান 301 আমরা লিখে নিলাম, কারণ আমরা জানি না কোন পদ, আমরা ধরে নিলাম ধারাটির n-তম পদ এটা 301। এখন আমরা এখানে সূত্র প্রয়োগ করব। দেখো আমরা জানি ধারাটির n-তম পদ সমান, আমরা ধারাটির n-তম পদের সূত্র কি জানি? a প্লাস n-1 ইন্টু ডি। কারণ কিছুক্ষণ আগে আমি দেখিয়েছিলাম ধারাটির n-তম পদের সূত্র কি? a প্লাস n-1 ইন্টু ডি। এখন দেখো, বা ধারাটির n-তম পদের মান কত? এখানে 301, আমরা এখানে 301 লিখলাম, সমান এর মান এখানে কত আছে? 4 প্লাস n এর মান আমরা বের করব, n ঠিকই থাকবে, ইন্টু সাধারণ অন্তর d এর মান কত? এখানে 3। বা আমরা এখানে একটু লিখে নিতে পারি, ইহা একটি
সমান্তর ধারা। কারণ আমরা এখানে 7 থেকে 4 বিয়োগ করলে 3 পাবো, 10 থেকে 7 বিয়োগ করলে 3 পাবো, 13 থেকে 10 বিয়োগ করলে 3। তাহলে এটা একটা সমান্তর ধারা আমরা ইন্ডিকেট করে নিলাম। তাহলে দেখো এখানে শিক্ষার্থীরা 301 সমান 4 প্লাস, এখন আমরা n-1 এর সাথে 3 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে আমরা এখানে গুণ করতে পারি, n এর সাথে 3 গুণ করলে কি হবে? 3n প্লাসে মাইনাসে -1 এর সাথে 3 গুণ করলে কি হবে? 3 হবে। এখন দেখো বা 301 সমান, এখানে 4 থেকে আমরা 3 যদি বাদ দেই, বিয়োগের কাজ করি, তাহলে 1 পাওয়া যাবে প্লাস 3n। বা এখানে আমরা লিখতে পারি 3n প্লাস 1 সমান 301। আমরা সাইড চেঞ্জ করছি, অর্থাৎ বাম পাশেরটা ডান পাশে নিয়ে গেলাম সমান চিহ্নের ডান পাশে, আর ডান পাশের পুরোটা সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসলাম। বা 3n সমান 301 প্লাস 1 ওই পাশে গেলে কি হবে? -1 হবে। 3n সমান, এখানে 301 থেকে 1 বাদ দিলে 300 থাকবে। বা n সমান, এখন আমরা 3 দ্বারা যদি ভাগ করি উভয় পক্ষে, 3 দ্বারা ভাগ করলে এখানে কি হবে? বাম পাশ থেকে 3 বাদ যাবে, আর ডান পাশে কি হবে? 300কে আমরা 3 দ্বারা ভাগ করলে 100 পাবো। তাহলে n এর মান কত? এখানে 100। আমরা বলছিলাম এখানে মনে করি ধারাটির n-তম পদ 301, তাহলে n-তম পদ এখানে কত পাইছি? এখানে 100 পাইছি। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং ধারাটির 100তম পদ তাহলে 301। সুতরাং ধারাটির 100তম পদ 301 অ্যান্সার। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে সমস্যাটির সমাধান করলাম, 7 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান করলাম, এই সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমাদের ধারাটির 100তম পদ হবে 301। এখন আমরা 8 নম্বর সমস্যাটির সমাধান করব। দেখো 8 নম্বর সমস্যাটির সমাধান করার জন্য প্রথমেই আমরা একটু লক্ষ্য করি প্রশ্নটির দিকে। কি বলছে? কোন সমান্তর ধারার m-তম পদ n এবং n-তম পদ m হলে ধারাটির m+n-তম পদ কত? তাহলে এখানে কিন্তু একটু লক্ষ্য করো, কোন সমান্তর ধারার, তার মানে আমাদের এখানে সমান্তর ধারা কি করছে? ইন্ডিকেট করে দিছে, প্রশ্নের মধ্যে বলে দিছে এটি সমান্তর ধারা। তাহলে আমরা সেই আলোকে এখানে যদি সমান্তর ধারা যেহেতু বলে দিছে, আমাদের কিন্তু প্রথম পদ এবং কি সাধারণ অন্তর অবশ্যই কি লাগবে কাজ করতে, সমস্যার সমাধান করতে গিয়ে। কিন্তু যদি দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ধরে নিতে হবে। যেহেতু এখানে প্রথম পদ এবং সাধারণ অন্তর আমরা পাবো না, সেই ক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে? আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে প্রথমে আমরা লিখি, ধরি ধারাটির প্রথম পদ সমান a, সাধারণ অন্তর সমান d। আমরা এই প্রশ্নটি থেকে প্রথম পদ এবং সাধারণ অন্তর কি করলাম? ধরে নিলাম। যেহেতু আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদকে এই দ্বারা প্রকাশ করা হয় এবং সাধারণ অন্তরকে কি
ডি দ্বারা প্রকাশ করা হয়। এখন লক্ষ্য করি আমরা প্রশ্নের দিকে, বলছে ধারার এমতম পদ। তাহলে ধারার এমতম পদ যেহেতু বলছে, আমরা এখানে লিখতে পারি সুতরাং ধারাটির এমতম পদ সমান, এমতম পদের সূত্র লিখবো এখানে a প্লাস m-1 ইন্টু ডি। শিক্ষার্থীরা, আমরা সূত্রের মধ্যে শিখেছিলাম ধারাটির এনতম পদের সূত্র a প্লাস n-1 ইন্টু ডি, কিন্তু যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে বলছে এমতম পদ, তাহলে ধারাটির এমতম পদ হবে এখন a প্লাস n এর জায়গায় m হবে, আর বাকি সব ঠিক থাকবে a প্লাস m-1 ইন্টু ডি। এখন দেখো এমতম পদ, এখানে এমতম পদ সমান এখানে এমতম পদ n, তাই না? তাহলে এমতম পদের মান এখানে কি n, আমরা এখানে লিখতে পারি, বা এখানে এমতম পদের জায়গায় আমরা কি লিখতে পারি n সমান a প্লাস, এখন m-1 এর সাথে d গুণ অবস্থায় আছে, আমরা এখন গুণ করব md মাইনাস d। যদি m এর সাথে d গুণ করি md, প্লাস মাইনাসে মাইনাস, 1 এর সাথে d গুণ করলে d হবে। এখন আমরা যদি এটাকে সাইড চেঞ্জ করি, তাহলে a প্লাস md মাইনাস d সমান কত n। এটাকে আমরা কয় নং সমীকরণে রাখতে পারি? 1 নং সমীকরণে রাখতে পারি। তাহলে দেখো শিক্ষার্থীরা, ধারাটির এমতম পদ a প্লাস m-1 ইন্টু ডি, এমতম পদের মান এখানে n আছে, আমরা n বসালাম সমান a প্লাস m এর সাথে d গুণ করলে md মাইনাস 1 এর সাথে d গুণ করলে মাইনাস d। এখন এই পুরা ডান পাশের পুরোটাকে বাম পাশে নিয়ে আসছি সমান চিহ্ন, আর বাম পাশের পুরোটাকে ডান পাশে নিয়ে গেছি, 1 নং সমীকরণ। এবং এটি গেল একটি পার্ট, এবং nতম পদ m হলে, এখন এটা আবার আরেকটা পার্ট দেখো এটার সাথে, তাহলে আমরা লিখতে পারি আবার ধারাটির n-তম পদ সমান a প্লাস, এখন আমরা লিখব n-1 ইন্টু ডি। অর্থাৎ আমরা এখন যেহেতু nতম পদ বলছে, সেহেতু a প্লাস n-1 ইন্টু ডি লিখবো। এখন এখানে n লিখব, বা এখানে nতম পদের মান কত m হলে বলছে, তাহলে nতম পদের মান কি m, তাহলে এখানে আমরা m লিখব, m সমান a প্লাস n এর সাথে d গুণ করলে nd মাইনাস 1 এর সাথে d গুণ করলে মাইনাস d। সুতরাং a প্লাস nd মাইনাস d সমান m। এটা কয় নং সমীকরণে রাখতে পারি? আমরা 2 নং সমীকরণে রাখতে পারি। শিক্ষার্থীরা, আমরা এই উপরের অংশটুকু যেভাবে করে 1 নং সমীকরণ বের করছি, ঠিক দ্বিতীয় অংশটুকু আমরা একইভাবে করে আমরা 2 নং সমীকরণ পাব। তাহলে দেখো আমরা 1 নং এবং 2 নং সমীকরণ এখান থেকে পেয়ে গেলাম। এখন আমরা এখান থেকে আমরা ডি এর মান বের করব। তো ডি এর মান বের করার জন্য আমরা কি করতে পারি? 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করতে পারি। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই। তাহলে দেখো 1 নং থেকে 2 নং আমরা বিয়োগ করে পাই। কি পাই দেখো, বিয়োগ করার পর a প্লাস md মাইনাস d সমান এখানে কত n, আর 2 নং সমীকরণে কত a প্লাস nd মাইনাস d সমান কত m। এখন যদি আমরা বিয়োগ করি, তোমরা নিশ্চয়ই জানো বিয়োগের সময় কি করতে হবে? চিহ্নের পরিবর্তন করতে হবে। তাহলে দেখো আমরা 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করতেছি। তাহলে 1 নং সমীকরণ
2 নং সমীকরণ লিখলাম, লিখে আমাদের বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন করতে হবে। এখানে আমাদের প্লাস আছে, কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে। এখন দেখো এই প্লাসে মাইনাসে এখন কাটাকাটি যাবে, মাইনাস ডি প্লাস ডি কাটাকাটি যাবে অর্থাৎ বাদ যাবে, তাহলে এই অংশটুকু থাকতেছে। এখানে আমরা উপরের অংশটুকু আগে লিখব এমডি মাইনাস এনডি সমান এখানে লিখব এন মাইনাস এম। উপরের অংশটুকু লিখলে এমডি মাইনাস চিহ্ন এনডি সমান, ডান পাশেও আমরা লিখতে পারি সমান চিহ্নের পরে এন মাইনাস এম। এখন দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, ডি কমন নিতে পারি, তাহলে কি হবে এম মাইনাস এন সমান, আর এখান থেকে যদি আমরা যেহেতু এখানে এম মাইনাস এন আছে আর এখানে আছে এন মাইনাস এম, আমরা যদি এক রকম করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে মাইনাস কমন নিতে হবে, তাহলে এম মাইনাস এন হবে। অর্থাৎ এখানে আমরা যদি মাইনাসটা কমন নেই তাহলে যেটা প্লাসের আছে সেটা হবে মাইনাসের, আর যেটা মাইনাসের আছে সেটা হয়ে যাবে প্লাসের, তাহলে এম মাইনাস আছে হয়ে যাবে প্লাস, এন প্লাস আছে হয়ে যাবে মাইনাস। আমরা যদি আবার মাইনাস দ্বারা গুণ করি চেক করার জন্য তাহলে দেখবা যে আবার আগের লাইনটি পাওয়া যাবে। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা এম মাইনাস এন দ্বারা ভাগ করে দেই উভয় পক্ষকে, তাহলে কি পাওয়া যাবে এখানে ডি, আর এখানে থাকবে মাইনাস ওয়ান, এখানে কোনো কিছু থাকবে না মানে কি থাকবে মাইনাস ওয়ান থাকবে। তো শিক্ষার্থীরা আমরা এখানে 1 নং এবং 2 নং সমীকরণ বিয়োগ করে 1 নং থেকে 2 নং বিয়োগ করে আমরা অলরেডি কি ডি এর মান পেয়ে গেলাম। তো আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। এখন আমরা যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে ধারাটির এম প্লাস এন তম পদ কত বের করার জন্য আমরা এখন সেটি লিখব। তো শিক্ষার্থীরা আমি এই অংশটুকু এখন মুছে ফেলব, কারণ এখানে আমাকে লিখতে হবে সুতরাং ধারাটির এম প্লাস এন তম পদ সমান এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা সূত্রটি আবারও এখানে লিখলাম, ধারাটির এম প্লাস এনতম পদ সমান কি এ প্লাস, তাহলে এখানে যে সংখ্যাটা থাকবে যততম পদ বের করতে হবে তার থেকে 1 বিয়োগ হয়, তাহলে এখানে এম প্লাস এন আছে, তাহলে এম প্লাস এন থেকে 1 মাইনাস হবে, তাহলে মাইনাস 1 ইন্টু ডি। এখন আমরা যে কাজটি করতে পারি এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ানের সাথে আমরা কি করতে পারি ডি গুণ করতে পারি, যেহেতু গুণ অবস্থায় আছে। তাহলে প্রথমে এম এর সাথে ডি গুণ করলে কি হবে এম ডি, প্লাসে প্লাসে প্লাস, এন এর সাথে ডি গুণ করলে এন ডি, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়ানের সাথে ডি গুণ করলে কি হবে ডি হবে। তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা গুণ করার পর এ প্লাস এম ডি প্লাস এন ডি মাইনাস ওয়ানের সাথে ডি গুণ করলে কি হবে মাইনাস ডি হবে। এখন দেখো আমরা যে কাজটি করতে পারি সেটি হলো এ প্লাস এম ডি মাইনাস ডি প্লাস এন ডি এখানে সাজিয়ে লিখতে পারি। আমরা এ প্লাস এম ডি মাইনাস ডি লিখলাম প্লাস এন ডি লিখলাম। ইচ্ছা করলে আমরা এভাবেও লিখতে পারি এ প্লাস এন ডি মাইনাস ডি প্লাস এম ডিটা পরেও লিখতে পারি, তো যে কোনো একভাবে লিখলেই হবে। তো আমি এখানে এ প্লাস এম ডি মাইনাস ডি নিলাম প্লাস এন ডি রাখলাম। এখন দেখো এ প্লাস এম ডি মাইনাস ডি অর্থাৎ এতটুকু আমাদের 1 নং সমীকরণে এ প্লাস এম ডি মাইনাস ডি এটা 1 নং সমীকরণ ছিল আর এটা ছিল 2 নং সমীকরণ। তাহলে দেখো এ প্লাস এম ডি মাইনাস ডি সমান এখানে কত এন, তার মানে আমরা এ প্লাস এম ডি মাইনাস ডি এর পরিবর্তে এখানে কত লিখতে পারি এন লিখতে পারি। আমরা এখানে 1 নং সমীকরণ থেকে এ প্লাস এম ডি মাইনাস ডি এর মান বসালাম এন, প্লাসের প্লাস
এখানে আমরা n লিখবো, আর এখানে d এর মান অলরেডি আমরা পেয়ে গেলাম -1, তাহলে আমরা এখানে লিখতে পারি কি -1 d এর মান ইনটু। শিক্ষার্থীরা আমরা এখানে একটু থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি 1 নং হতে এবং d এর মান বসিয়ে, কারণ আমরা 1 নং থেকে কি করলাম a প্লাস md মাইনাস d এর পরিবর্তে n লিখলাম, প্লাস n এর n আর d এর মান বসালাম -1। তাহলে দেখো n প্লাস এ মাইনাস এ মাইনাস n এর সাথে 1 গুণ করলে n হবে, আর প্লাস n মাইনাস n বাদ গেলে 0 হবে অ্যান্সার। তাহলে দেখো শিক্ষার্থীরা আমাদের যে 8 নম্বর যে গাণিতিক সমস্যাটি আছে সেই সমস্যাটির সমাধানও অলরেডি কি হয়ে গেল। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি খুব মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে উপভোগ করেছ, এবং যে কাজগুলো করেছি সেই কাজগুলো তোমরা বুঝতে পেরেছ। এই কাজগুলো তোমরা আরও বেশি করে প্র্যাকটিস করবে, বাসায় প্র্যাকটিস করে শিখে নেবে। যে কাজগুলো করলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং তোমাদের সৃজনশীল প্রশ্নে প্রায় এখান থেকে প্রশ্ন থাকে। তো শিক্ষার্থীরা আমি তোমাদেরকে একটু বাড়ির কাজ দেব, তোমরা বাড়ির কাজটা সবাই খাতায় লিখে নাও। আমরা আজকে যে প্রশ্নগুলো সমাধান করলাম এগুলোর আলোকে বাড়ির কাজ দেব। বাড়ির কাজ থাকবে অনুশীলনী 13.1 এর 5 থেকে 8 পর্যন্ত। শিক্ষার্থীরা আজকে বাড়ির কাজ অনুশীলনী 13.1 এর 5 থেকে 8 পর্যন্ত। তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বাড়ির কাজগুলো করবে এবং আশা করি তোমরা পারবে, কারণ আমি যে কাজগুলো করেছি তারই পরিপ্রেক্ষিতে আমি তোমাদেরকে বাড়ির কাজগুলো দিলাম। তো শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামী ক্লাসে। সবাইকে ধন্যবাদ।